দেখছেন এটি নিউজ। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কাজী অ্যান্ড কাজী রিপ্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্টে। আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। দর্শক, উন্নত জীবনযাপনের লক্ষ্যে কিংবা নতুন এক স্বপ্ন বিনির্মাণে আমরা অনেকেই দেশের বাইরে, বিশেষ করে উন্নত দেশগুলোতে যাওয়ার চেষ্টা করি বা যেও থাকি। এবং সেই উন্নত দেশগুলোর মধ্যে অন্যতম কানাডাতে আমাদের প্রায় 1 লাখেরও বেশি মানুষ, বাংলাদেশি যারা রয়েছেন, তারা সেখানে বসবাস করছেন। কেউ কেউ শিক্ষার্থী হিসাবে যান, কেউ কেউ একদমই পার্মানেন্টলি সেখানে বসবাস করার জন্য যান। তবে প্রশ্ন থেকে যায় যে এই যাওয়াটা কি ভিসা থেকেই শুরু হয়, সেখান থেকেই কি তাদের আসলে সব কিছু শেষ হয়ে যায়, নাকি এরপরে সেখানে যাওয়ার পরে তারা কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করে? সেখানের কমিউনিটিতেই বা বাংলাদেশের অবস্থান কি? তারা কি স্থানীয় রাজনীতিতে অংশগ্রহণ করতে পারেন, কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে স্কুলিংগুলো রয়েছে সেই স্কুলিংগুলোর ফ্যাসিলিটিসগুলোই বা তারা কীভাবে উপভোগ করেন? এবং এরকম নানা রকম বিষয়গুলো নিয়ে আমরা আসলে আজকে আমাদের পর্ব সাজিয়েছি, নাম দিয়েছি কানাডায় বাংলাদেশিদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা। যেহেতু এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন জিয়াউল হক জিয়া, সিইও, হকস বে কনসালটেন্সি ইনকর্পোরেশন, কিউবেক, কানাডা। আমরা তাকে স্বাগত জানাই। আপনাকে আমাদের আয়োজনে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কানাডা অনেকেরই ড্রিম কান্ট্রি, এবং সেক্ষেত্রে বাংলাদেশ থেকেই অনেকে ভিসা প্রসেসিং করে, এবং কেউ কেউ ভিসা পেয়ে যাওয়ার পরে মনে করেন যে এই বুঝি জীবনের সকল অর্জন হলো। আবার কেউ কেউ বলছেন না, এখান থেকেই তো আসলে অনেক কিছুর শুরু। আমরা যদি একটু জানার চেষ্টা করি যে কানাডাতে যারা বসবাস করেন বাংলাদেশি বা যাওয়ার প্রত্যাশা করেন, দেশ হিসেবে বাংলাদেশিদের জন্য কানাডা কেমন দেশ? ধন্যবাদ। অবশ্যই দেশ হিসাবে কানাডা, যেহেতু কানাডা ইমিগ্রেন্ট বান্ধব একটি দেশ, এবং সেই হিসাবে এবং একটি ওয়েলফেয়ার স্টেট, যেখানে মানুষের মৌলিক চাহিদাগুলিকে স্টেট থেকে অ্যাসুরেন্স আছে এটা ফুলফিল করার ক্ষেত্রে। সো আর একটা মানবাধিকারের দেশ কানাডা, মানে ওয়ার্ল্ডের মধ্যে এটাকে বলাই হয় যে একটা হিউম্যানিটেরিয়ান কান্ট্রি হিসাবে কানাডা এস্টাবলিশড। সেই ক্ষেত্রে বাংলাদেশি ক্যানাডিয়ানরা, শুধু বাংলাদেশি না, সকল দেশেরই যারা ইমিগ্রেন্ট, অবশ্যই তারাই কিন্তু দেশটাকে বিল্ড করছে। ইকোনমিক গ্রোথে তাদের পার্টিসিপেশন রেটটাই অনেক বেশি। তো সেক্ষেত্রে বাংলাদেশিদের জন্য কানাডা অবশ্যই একটি সম্ভাবনাময়ী, একটি বসবাসযোগ্য, একটি উন্নত এবং শিক্ষা, তারপরে কর্মসংস্থান, বাণিজ্য, ব্যবসা, সব ক্ষেত্রেই বসবাসযোগ্য একটি উন্নত দেশ কানাডা। এখন এই কানাডাতে তো অনেকে আসলে যেতে চান। প্রশ্ন হচ্ছে যে সবাইকে চাইলে যেতে পারেন কিনা, এবং যারা নতুন করে যেতে চান তাদের ক্ষেত্রে এক রকমের প্রস্তুতি থাকে। সেটা একটা মানসিক প্রস্তুতি হতে পারে, আর্থিক প্রস্তুতি থাকতে পারে। ঠিক একই সঙ্গে স্কিল ভিত্তিক, আসলে কোন রকমের স্কিলগুলো নিয়ে কানাডার মতো উন্নত দেশে গেলে তার আসলে সেখানে ভালো থাকার সুযোগ আছে। তো এটা যদি একটু আপনি জানাতেন আমাদের। কানাডা হচ্ছে, কানাডার ইমিগ্রেশন পলিসিটাই হচ্ছে গোটা বিশ্ব থেকে, মানে প্রত্যেকটা কান্ট্রি থেকে স্কিল ওয়ার্কারদেরকে তারা ইনভাইট করে, হান্টিং করে, এবং তাদের বিভিন্ন পলিসি আছে। সো হাই স্কিলড ওয়ার্কার হিসাবে তাদের যেমন ইমিগ্রেশনের কিছু প্ল্যান আছে, এবং প্রতি বছরই কিন্তু তাদের ক্যাপ আছে প্রত্যেকটি ক্ষেত্রেই। স্টুডেন্ট স্টাডি পারমিটে যেমন আছে, ওয়ার্কার ভিসা পদ্ধতি আছে, তারপরে হাইলি স্কিল ক্যাটাগরিতে মানে ইমিগ্রেন্ট করার পদ্ধতি আছে। এবং এর পাশাপাশি যেটা আমরা দেখি, ব্যাপক অংশ সেখানে পারিবারিক স্পন্সরশিপ, স্পাউজাল স্পন্সরশিপ, প্যারেন্টস, গ্র্যান্ড প্যারেন্টস, এইসব ক্ষেত্রেও কিছু ইমিগ্রেশনের প্ল্যান আছে। যে কারণে যখনই কমিউনিটি বাড়ে, বাংলাদেশিদের যখনই আগমনটা বাড়ছে, ফলে তাদের পরিবার তারা আনছে, এবং সেক্ষেত্রেও কিন্তু ইমিগ্রেশনটা অনেক বেশি হয়। সো প্রতিবন্ধকতার জায়গাতে যদি আমি মনে করি, আসলে স্কিল, যদি রিয়েল স্কিল ওয়ার্কার হয়, কানাডা ইমিগ্রেশনের রিক্রুটমেন্ট পলিসিটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই ভালো এবং ফেয়ার। সো সেই পলিসিতে যারা স্কিল ওয়ার্কার হিসেবে যায়, যেমন বাংলাদেশিদের, যেমন আমি একটা পরিসংখ্যান বলতে পারি, যে যেমন ধরেন টরন্টোর পার্সপেক্টিভে যদি বলি, অন্টারিও প্রভিন্স, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা প্রভিন্স, এবং বাংলাদেশিদের অধিকাংশ ইমিগ্রেন্টরা সেই প্রভিন্সেই আসে। সো দেখা যায় যে এখানকার স্কিলড ওয়ার্কার
79% এখানকার বাংলাদেশের যিনি স্কিল, ফর এক্সাম্পল ইঞ্জিনিয়ার, ডাক্তার, অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ডে, তারপরে যে কোনো ধরনের প্রফেশনাল, এইরকম 79% স্কিল ওয়ার্কার বাস করছে অন্টারিও প্রভিন্সে। কিন্তু তাদের ক্ষেত্রে প্রফেশনালি তারা জব মার্কেটে তাদের পার্টিসিপেশন রেটটা হচ্ছে 17% কিংবা 18%। তার মানে 79% স্কিলড ওয়ার্কার ফ্রম বাংলাদেশ যারা যাচ্ছেন, কিন্তু সেখানে কিন্তু তারা তাদের ফিল্ডে জব করছেন কিন্তু 17 to 18%। আর রিমেনিং তারা হচ্ছে জেনারেল জব মার্কেটে। মানে তারা তাদের স্কিলটাকে ব্যবহার করতে পারছেন না, সেই ব্যবহারটা করতে পারছেন ইজ নিয়ার টু 20%। একটা জিনিস জানার চেষ্টা করব যে একটা মানুষ যখন কোনো একটা দেশে থাকেন বা কাজ করেন, সেক্ষেত্রে তার চাকরির একটা বিষয় থাকে, তার বাসস্থানের একটা বিষয় থাকে, এবং বিশেষ করে অনেকেই তো তার উন্নত ভবিষ্যতের জন্য চিন্তা করে যায়, নিজের জন্য না হলেও তার সন্তানদের জন্য হয়তো এরকম চিন্তাভাবনা অনেকেরই থাকে। সেক্ষেত্রে স্কুলিংয়ের একটা বিষয়ও থাকে। এখানে বেশ কিছু চ্যালেঞ্জও আছে। এই চ্যালেঞ্জগুলো একজন নতুন ইমিগ্রেন্ট কিভাবে মোকাবেলা করেন? একজন নতুন ইমিগ্রেন্ট যাদের ডিপেন্ডেন্ট আছে, ছেলে মেয়ে যারা স্কুল গোয়িং, বিশেষ করে সেকেন্ডারি লেভেল পর্যন্ত, এদের জন্য কিন্তু কানাডা একটা বেস্ট কান্ট্রি, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। সেটা হচ্ছে যে স্কুলিংটা হচ্ছে যেমন সেকেন্ডারি গ্রেড 12 পর্যন্ত এডুকেশনটা ফ্রি, যদি কেউ প্রাইভেট স্কুলে পড়াতে না চায়, এটা কিন্তু গভর্নমেন্ট ফ্রি সব কিছু। এই স্কুলিংটা সেশনটা তো শুরু হয় আমাদের এখানে ফল থেকে, সেপ্টেম্বর টু জুন, তাই না? সো এখান থেকে যখনই নতুন কেউ যান ইমিগ্রেন্ট হয়ে, তাদের ছেলে মেয়েদের জন্য ওই স্কুল থেকে যারা পড়াশোনাটা করছে, তারা ক্রমান্বয়ে যখন ধারাবাহিকতাটা রক্ষা করবে, যখন হায়ার এডুকেশন পর্যন্ত যাবে, ওই দেশে কিন্তু তার জন্যে কিন্তু নিজের দেশ হিসাবে সে কিন্তু নিজেকে তৈরি করতে পারছেন। এটা আমি মনে করি যে নিউ জেনারেশন এদের জন্য, মানে কানাডার এই সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি। স্টুডেন্ট হিসাবে যারা যায়, তারাও কিন্তু ওখানে খুব কম স্টুডেন্টই পড়াশোনা শেষ করে মানে নন ইমিগ্রেন্ট হিসাবে কিন্তু বাংলাদেশে ব্যাক করে না, ইমিগ্রেন্ট হয়েই কিন্তু ব্যাক করে, এবং সেগুলো কিন্তু পলিসি আছে। আর যারা নিউ ইমিগ্রেন্ট হিসেবে যারা যান, তাদের কাছে আমি আমার দিক থেকে যেটা সাজেশন আর কি, আমি মনে করি যে কিছু প্রাইমারি প্রস্তুতিমূলক কিছু বিষয় যদি তারা করে যান, বিশেষ করে ল্যাঙ্গুয়েজ কানাডা বাইলিঙ্গুয়াল কান্ট্রি, ইংলিশ অ্যান্ড ফ্রেঞ্চ। সো কুইবেক ফ্রেঞ্চ প্রভিন্স, এখন কুইবেক অনেক হার্ড করেছে, মানে কুইবেকে ইমিগ্রেশন নিতে হলে আমাদের স্পেসিফিক আপনার ল্যাঙ্গুয়েজ প্লাস হচ্ছে গিয়ে কানাডার যে এক্সপেরিয়েন্স, সেই জিনিসগুলো নিয়ে আলাদা প্রশ্ন আছে। তবে সেই প্রশ্নতে ফিরবার আগে একটা বিরতি নিয়ে আসি, তারপরে নিশ্চয়ই অনেক প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করব। দর্শক, আপনারা দেখছেন কাজী এন্ড কাজী রিপ্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আমরা ছোট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খানিক বাদই, সঙ্গে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি এটিএন নিউজে। আপনারা দেখছেন কাজী এন্ড কাজী রিপ্রেজেন্টস হ্যাপেনিং পয়েন্ট। আমরা আজকের আলাপ করছি কানাডায় বাংলাদেশিদের চ্যালেঞ্জ ও সম্ভাবনা, সেই চ্যালেঞ্জের জায়গাগুলো খুঁজে কিছু সম্ভাবনা নিয়ে কথা বলবো। বিরতিতে যাওয়ার আগে আমরা আলাপ করছিলাম বেশ কিছু বিষয়, সেটারই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছিলাম, এবং নিঃসন্দেহে এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটগুলো আছে বা বিভিন্ন রকমের যে সার্টিফিকেশনগুলো কানাডাতে আছে, সেগুলোর ব্যবহারগুলো কিভাবে থাকে, বা ল্যাঙ্গুয়েজের প্রতিবন্ধকতাই বা বাংলাদেশিরা কতটা ফেস করেন সেখানে? কানাডার ইমিগ্রেশনের মানে প্রভিন্সিয়াল গভর্নমেন্টের কিছু প্রণোদনামূলক কিছু কর্মসূচি আছে, বিশেষ করে নিউ ইমিগ্রেন্টদের জন্য। ল্যাঙ্গুয়েজ প্রথম, যে কেউ নতুন যখন ইমিগ্রেন্ট হন, তারা প্রথমেই যদি ল্যাঙ্গুয়েজ স্কিলটা যদি এখান থেকে না করে যাওয়ার পরেও সেখানেও করতে পারেন কিন্তু, এবং ল্যাঙ্গুয়েজ স্কুলগুলি ফ্রি, তারা সেই ব্যবস্থাটা গভর্নমেন্ট তরফ থেকে রাখা হয়েছে।
এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এমপ্লয়মেন্টের জন্য তাদের কিছু ডিপ্লোমা প্রোগ্রাম আছে। যে কোনো ডিপ্লোমা প্রোগ্রামে সে কিন্তু এনরোল করতে পারে। এখন সেটা যদি গ্র্যাজুয়েট লেভেলের হয় তাহলে অবশ্যই বাংলাদেশে তার গ্র্যাজুয়েশনের কিংবা এখানকার যে একাডেমিক যে ট্রান্সক্রিপ্ট যে বিষয়গুলি ফর্মালিটিসগুলি আছে সেগুলোর ব্যাপার আছে। আর যাদের এখানে সেকেন্ডারি লেভেল পর্যন্ত স্কুলিং এখানে মানে এডুকেশন, তারা কিন্তু সেখানে সরাসরি ওই সেকেন্ডারি লেভেলেই তাদের এই ভোকেশনাল ট্রেনিং এই প্রোগ্রামগুলি আছে। আচ্ছা, সুতরাং প্রথমে আমরা যারা অনেকে বাংলাদেশি যারা ইমিগ্রেন্ট যারা প্রথমে যায় তারা একটা ভুল কিন্তু সবসময় করি আর কি, সেটা হচ্ছে যে আমাদের তো নিড আছে। তো ফলে দেখা যায় যে আমাকে যেই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসটা আমাকে ফেস করতে হয়, তার মানে আমাকে একটা হাউস একটা রেন্ট করতে হবে, তারপরে আমাকে ফ্যামিলিকে আমার ফার্নিচার সব কিছু নিয়ে সেখানকার মেডিকেল তো পাবলিক প্রাইভেট দুটোই আছে। সো এগুলো সিস্টেমেটিক্যালি সব কিছুতে এনরোল করার পরে একটা স্বাভাবিক পর্যায়ে আসতে কিন্তু 6 মাস 1 বছর লেগে যায়। তো আমরা করি কি, যেহেতু প্রত্যেকটি ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইস্যুটা হচ্ছে একটা প্রধান ইস্যু হিসেবে কাজ করে, তখন আমরা কি করি, আমরা অড জবে ঢুকে যাই। সো একবার যখন অড জবে ঢুকে যায় ওখান থেকে বেরিয়ে আসাটা খুব কঠিন হয়ে যায়। আমার এখানে একটু প্রশ্ন, যদি অনুষ্ঠানের সময় আসলে অনেক বেশি না, অনেক বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ আসলে থাকলেও করতে হয়তো পারবো না। এই যে প্রথম 6 থেকে 12 মাস যে চ্যালেঞ্জগুলো ফেস করেন, সেক্ষেত্রে কানাডা তো বাংলাদেশে একটা কমিউনিটি আছে, 1 লাখেরও বেশি আসলে বাংলাদেশিরা সেখানে বসবাস করে। কমিউনিটি থেকে কি কোনো রকমের হেল্প নেওয়ার সুযোগ আছে বা করে, বা চর্চাটা কীরকম? কমিউনিটি থেকে যেমন আমরা করি, আমরা যেটা করি যেটা হচ্ছে নিউ কামারদের জন্য কিভাবে তারা ইস্টাবলিশড মানে প্রাইমারি স্টেজে কিভাবে তারা মেইন স্ট্রিমের সাথে প্রথমে কমিউনিটিতে তারপরে মেইন স্ট্রিমে কিভাবে তারা নিজেদেরকে অ্যাডজাস্ট করবেন, এর জন্য জব সার্চিং টুলসগুলি আমরা হেল্প করি কমিউনিটিকে। তারপরে হচ্ছে যেমন এডুকেশনে এখান থেকে যদি কেউ ইমিগ্রেন্ট হয়ে যায়, সবসময় আমরা রিকোয়েস্ট করি যে আপনারা সেপ্টেম্বর ম্যাক্সিমাম অক্টোবরের মধ্যে ছেলেমেয়েদেরকে নিয়ে যাবেন, তাহলে ওই সেশনটা ধরতে পারবেন আপনি স্কুলিংয়ের। যদি নভেম্বরে যান তাহলে জুন পর্যন্ত নেক্সট ইয়ারের অনেক দিন 6 মাসের মতো নষ্ট হয়ে যাবে, মানে নষ্ট হয়ে যাবে। সো এবং তারা কিভাবে জব মার্কেটে যাবে, ল্যাঙ্গুয়েজ কিভাবে শিখবে, কোথায় যেতে হবে, এই জায়গাগুলি কিন্তু আমরা গাইড করি, নিউ কামারদেরকে আমরা এগুলো হেল্প করি। আপনি এডুকেশনের কথা বলছিলেন, যদি এর সাথে একটু সম্পর্ক প্রশ্ন করি যে অনেক শিক্ষার্থী তো আসলে কানাডার এডুকেশনটাও নিতে চান, দেশে ফিরুক কিংবা নাই ফিরুক, সেক্ষেত্রে এখনকার সময় স্টুডেন্ট ভিসা কি মানে সহজ নাকি আগের চেয়ে কঠিন হয়েছে? সহজ কঠিনের চেয়ে ব্যাপারটা আমি বলবো যে এখন সিস্টেমটা আর একটা যেটা করেছে আর কি, খুব ফাস্টেস্ট সিস্টেম একটা করেছে, রেগুলার প্রসেসিংয়ের পাশেও স্টুডেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ভিসা পাওয়ার ক্ষেত্রে এসডিএস যে প্রোগ্রামটা চালু করেছে আর কি, হ্যাঁ, যেটা স্টুডেন্টস ডাইরেক্ট স্ট্রিম যেটাকে বলা হয়, সেখানে তাদের এই পথটা আগে ছিল না। সো এই পদ্ধতিতে কিন্তু 20 সপ্তাহের মধ্যে তার সমস্ত কিছু প্রসেসিং এভরিথিং অ্যাডমিশন থেকে ভিসা পর্যন্ত এই কাজগুলি কিন্তু করা সম্ভব। ফলে আগে যেমন হয়েছে অনেক ক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে একটু স্ট্রিক্ট করেছে, সাউথ এশিয়ান সাবকন্টিনেন্টে অনেক স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে ফেক ইনফরমেশন এবং এই জিনিসগুলি যখন কানাডা ইমিগ্রেশন ধারাবাহিকভাবে ইনভেস্টিগেশনের মাধ্যমে এই জিনিসগুলি যখন বেরিয়ে এসছে অনেক, তখন তারা কিন্তু এই স্টেপগুলি নিয়েছে। ফলে যারা জেনুইন স্টুডেন্ট এবং যারা রিয়েলি ইন্টেলেক্ট এবং যাদের ক্যাপাসিটি আছে, ক্যাপাসিটি মিনস হচ্ছে একজন স্টুডেন্টকে প্রথমে অ্যাডমিশনের ক্ষেত্রে তাকে টিউশন ফি 1 বছরের এবং তার ওখানে যে লজিং কস্ট সব কিছু মেলায় অ্যাবাউট 25,000 কানাডিয়ান ডলার এবং অ্যানাদার টিউশন ফি, এটা তো লজিং কস্ট, টিউশন ফি ধরেন অ্যাবাউট 1 ইয়ার $20,000। দ্যাট মিনস $50,000 মিনিমাম প্রিপারেশন তাকে নিয়ে যেতে হবে। তাহলে যে প্যারেন্টস কিংবা গার্জিয়ান যিনি আন্ডারটেকিং দিচ্ছেন তার স্টুডেন্টের ফাইন্যান্সিয়াল রেসপন্সিবিলিটি বিয়ার করবেন উনি, তাকে কিন্তু সেই রকম
তার ক্যাপাসিটিটা শো করতে হবে এবং সেটা একটা ফেয়ারও হতে হবে। ফেয়ার হতে হবে। আমরা বাংলাদেশিদের চ্যালেঞ্জ এবং সম্ভাবনার কথা যেহেতু বলছি, কিছু সম্ভাবনার কথাও জানার চেষ্টা করি, যেহেতু অনুষ্ঠানের খুব বেশি সময় নেই। সেটা হচ্ছে কানাডাতে একটা বড় কমিউনিটি আছে এবং মেইন স্ট্রিম পলিটিক্সে বিভিন্ন দেশের যারা ইমিগ্রেন্ট হয়ে আছেন তারাও অংশগ্রহণ করছেন। আমরা কি আসলে কানাডার মেইন স্ট্রিম পলিটিক্সে খুব বেশি ইনভলভ হতে পারছি বাংলাদেশিরা? আমরা বাংলাদেশিরা কানাডাতে মেইন স্ট্রিমের পলিটিক্সের চেয়ে বাংলাদেশি লোকাল পলিটিক্সের সাথে বেশি ইনভলভ দেখা যায়। এটা চিরাচরিত নিয়ম আমাদের। সেক্ষেত্রে কানাডাতে মেইন স্ট্রিমে আমরা যেমন আমার কনস্টিটিউয়েন্সি, আমি শুরু থেকে শেষ পর্যন্ত লিবারেল পার্টির যিনি ছিলেন সাবেক প্রাইম মিনিস্টার আমাদের জাস্টিন ট্রুডো এমপি, ওনার কনস্টিটিউয়েন্সিরই কিন্তু আমি মানে ভোটার, এবং ভলান্টারিলি আমি প্রতিটা ইলেকশনে ওনাদের জন্য কমিউনিটি, আমাদের বাংলাদেশ কমিউনিটি কাজ করেছে। এখনও যিনি হেলথ মিনিস্টার আছেন মার্জরি, উনিও কিন্তু আমাদের কনস্টিটিউয়েন্সিতে। সো মেইন স্ট্রিমে ভলান্টিয়ার হিসেবে কিন্তু বাংলাদেশিদের কন্ট্রিবিউশন অনেক বেশি। লিডারশিপের ক্ষেত্রে আমরা এখনো মেইন স্ট্রিমের সেই জায়গায় যেতে পারিনি। তবে আমরা যদি বাংলাদেশের যে কৃষ্টি কালচার বা সংস্কৃতি, আমরা যেটাকে অন্যান্য অনেক দেশেই দেখি যে সেটা বাংলাদেশিদের একটা আলাদা প্রেজেন্টেশন সেখানে হয়, কানাডাতে কি আমরা আমাদের সেই অবস্থান তৈরি করতে পেরেছি? হয়। আমি এই জায়গাটা আসার আগে প্রথমে বলে দিই, মেইন স্ট্রিমে কিন্তু একমাত্র একজন এমপিপি আছেন টরন্টোতে, ডলি বেগম, বাংলাদেশি, মৌলভীবাজারের অরিজিন। ওকে, সো আর দেখা যায় না কোথাও বাংলাদেশি। আর আপনি যেটা বললেন যে কমিউনিটি অ্যাক্টিভিটিসে অবশ্যই বাংলাদেশিদের অনেক বেশি তাদের দেশ, সংস্কৃতি, ঐতিহ্য নিয়ে প্রতি বছর প্রতিটি আমাদের জাতীয় দিবস থেকে শুরু করে আমরা আমাদের কৃষ্টি কালচার সবকিছুই কিন্তু আমরা ডেমনস্ট্রেট করার জন্য ন্যাশনাল ডে গুলো আপনারা ভালোভাবে সেলিব্রেট করেন, সমস্ত কিছু ভালোভাবে এবং খুবই অ্যাক্টিভলি। এবং এখানে কানাডা বাংলাদেশিদের জন্য আসলে একটা চমৎকার একটা দেশ, যেখানে হচ্ছে কালচারাল ডাইভার্সিটি আছে। এখানে প্রশ্নটা করা উচিত না, তারপরেও করছি যে আমরা বিভিন্ন জায়গাতে আমাদের তো দেখি যে মত পার্থক্য থাকে এবং বিভেদগুলো খুব প্রকট থাকে। কানাডাতেও আমাদের কমিউনিটিতে কি এরকম বিভেদ, গ্রুপিং এগুলো কি আছে নাকি? বিভেদ গ্রুপিং তো এটা আমাদের মজ্জাগত একটা বিষয়, সব জায়গাতে আছে, বাট এটা দৃশ্যমান আমরা হতে দেই না। আচ্ছা, মানে যাতে করে, হ্যাঁ আমাদের মধ্যে বিরোধ আছে, কিন্তু আমরা এমন কিছু করি না যেটা মূলধারার রাজনীতিতে এটার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হয় কিংবা বাংলাদেশকেও খাটো করছে। আমরা একদম অনুষ্ঠানের শেষ প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ এবং কানাডার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের উন্নয়ন তো আমরা সম্পর্ক চাই, তো আপনি যদি খুব শর্টলি বলেন যে সম্পর্ক উন্নয়নে আর কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? ওকে, সম্পর্ক উন্নয়নের এই বিষয়টি হচ্ছে অ্যাবসলুটলি দুই দেশের কূটনৈতিক পর্যায়ের একটি বিষয়। তবে আমরা যেটা মনে করি যে যেহেতু বাংলাদেশি কমিউনিটি কানাডার লেবার মার্কেটে বাংলাদেশি ইমিগ্রেন্টদের 85% লেবার মার্কেটে তাদের পার্টিসিপেশন রেট বাংলাদেশি। সো বাংলাদেশিরা কিন্তু সেখানে কাজ করেন এবং তারা স্কিল। সো 85% এটা কিন্তু মেল অ্যান্ড ফিমেল বোথ। এবং এডুকেশনেও কিন্তু অনেক স্টুডেন্টদের জন্য এটি একটি সত্যি একটি ভালো দেশ, যেখানে আমাদের দেশের এই সন্তানরা সেখানে নিজেদেরকে স্কিল করছেন এবং দেশে ব্যাক করে তারা দেশের সেবায় নিয়োজিত হবেন। সো এই যে বাংলাদেশ থেকে কানাডা এবং কানাডা থেকেও বাংলাদেশে, যেমন গার্মেন্টস সেক্টরে কানাডা একটা বিশাল মার্কেট বাংলাদেশে, এবং এটা বলার অপেক্ষা রাখে না। এবং কানাডা থেকেও বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে তাদের বিশাল মার্কেট আছে। ইমিগ্রেশন, কানাডা বাংলাদেশ থেকে অনেক ইমিগ্রেন্ট নিচ্ছেন প্রতিনিয়ত। এই যে দুই দেশের মধ্যে শিক্ষা, বাণিজ্য, অনেক কিছু শেয়ার করার বিষয় আছে। এবং এই বিষয়গুলি তত বেশি আমরা সামনের দিকে নিয়ে যেতে পারবো এটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ একটি ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ এবং উদ্যোগটা দুই পক্ষেরই হতে হবে এবং সেগুলোকে ক্যারি করে নিয়ে যেতে হবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে
আমরা বিশ্বাস করি যে বাংলাদেশ এবং কানাডার যে সুসম্পর্ক, সেই সম্পর্ক আরও দিনে দিনে উন্নয়ন ঘটবে। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজকেও ধন্যবাদ আমাকে আজকের এই স্টুডিওতে এই সুযোগটি দেবার জন্য। দর্শক, আলোচনা আড্ডায় আমরা আমাদের আজকের আয়োজনের শেষ প্রান্তে, তবে নিঃসন্দেহেই আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আবারও ফিরবো আমরা। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশা, নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ। আল্লাহ হাফেজ।